নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপ পরীক্ষায় সিলেক্টেড হয়েছিলাম। তো আমি বেশ কিছু ভিডিও তোমাদের হেল্প করার জন্য এবছর আমি তৈরি করেছি, সেগুলো চ্যানেলে দেখে নিও। আজকের ভিডিওটা ট্রান্সলেশন টপিকের ওপরে। তো ট্রান্সলেশন টপিকটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট টপিক। কেন? এটাতে তোমরা নিশ্চয়ই জানো 20 মার্কস ক্যারি করে, বাকিগুলোতে কিন্তু 15 মানে ট্রেসি এবং রিপোর্ট রাইটিং। তো এই 20 মার্কস এটা কিন্তু খুব কম সময় তোমরা তুলে নিতে পারো যদি তোমরা সঠিকভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও। এটা খুব একটা টেকনিক্যাল জায়গা। এই জায়গাটায় যদি তোমরা ঠিকভাবে এক্সিকিউট করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব কম সময় অনেক নাম্বার স্কোর করবে, আর যদি ভুল করো তার পেনাল্টি কিন্তু অনেক। ফলে এই জায়গাটাকে একটু টেকনিক্যালি প্ল্যান করে তোমরা যদি করতে পারো, আমি আশাবাদী অনেক ভালো নাম্বার তোমরা স্কোর করতে পারবে, যেটা আমার বেলা হয়নি। আমি খুব ভালোভাবে করতে পারিনি, এক্সিকিউট করতে পারিনি। তো আমি চাই না তোমরা এই ভুলটা করো। তো আমি বেশ কিছু রুলস, সব রকম রুলস যেগুলো তোমাদেরকে মেনে ট্রান্সলেশনটা করতে হবে, সেটা আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। তো প্রথমে যে কনসেপ্টটা আমরা দেখে নেব সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের রেসপেক্টে আমাদের কিন্তু বেশ কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন কি, আমি একটা সেন্টেন্স লিখেছি, এটা মেনলি আর্টিকেলের উপরে আমি বলতে চাইছি। আমি একটা সেন্টেন্স লিখেছি, দেখো, বইটি টেবিলের ওপরে আছে। তাহলে আমি এখানে কি করেছি? বইটি। তাহলে আমার বইটাকে গুরুত্ব দিতে হবে। আমি যখন এটাকে ইংলিশে লিখবো তাহলে দা বুক লিখতে হবে, এ বুক লিখলে কিন্তু হবে না। হোয়ারাজ একটি এরোপ্লেন উড়িয়া গেল, সেক্ষেত্রে কিন্তু অ্যান এরোপ্লেন। তাহলে আমার কোথায় এ হবে, কোথায় দি হবে, মানে কোথায় ডেফিনিট আর্টিকেল, কোথায় ইনডেফিনিট আর্টিকেল হবে, সেটা কিন্তু আমাকে জানতে হবে। এবারে একটি এরোপ্লেন উড়িয়া গেল, তাহলে এর সেন্সটা কিন্তু বুঝতে হবে। এখানে কিন্তু বোঝানো হচ্ছে একটা এরোপ্লেন উড়ে চলে গেল উপর দিয়ে। ফলে আমাদেরকে বলতে হবে অ্যান এরোপ্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড। জাস্ট উড়ে চলে গেল বললে কিন্তু মানেটা বোঝা গেল না। এক্ষেত্রে আমি বলি যে আমরা ছোটবেলা অনেক ট্রান্সলেশন প্র্যাকটিস করেছি। ট্রান্সলেশন ছোটবেলা আমরা যেগুলো করেছি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, সেগুলো কিন্তু জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। সেখানে কিন্তু ভাবটা প্রকাশের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভাব প্রকাশের উপর গুরুত্ব দিতে হবে। ভাব প্রকাশ যে রাইটিং এ বেশি ভালোভাবে বোঝা যাবে, সেই রাইটিং কিন্তু বেশি নাম্বার পাবে। ফলে তোমরা যদি প্র্যাকটিসের জন্য কোনো মাধ্যমিক ওরিয়েন্টেড বই চুজ করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্যাসেজটা নেবে, তার যে ট্রান্সলেশন করে দেওয়া আছে সেটাকে অত বেশি গুরুত্ব দেবে না। তোমাদেরকে কিন্তু এখন একটু ভাব প্রকাশের দিকে মানে মনোযোগ দিতে হবে, সেইভাবে রাইটিংটা লিখতে হবে। তো চলো নেক্সট পয়েন্ট আমরা যদি দেখি, যে ইংলিশে আমরা যখন সেন্টেন্স লিখি তখন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচার ফলো করি, কিন্তু বাংলার সেন্টেন্স কিন্তু ওইভাবে হয় না। বাংলার সেন্টেন্সটা কিভাবে হয়? আমরা যদি এই সেন্টেন্সটাই দেখি, এই বাক্যটাই দেখি, যে শিক্ষক ছাত্রদের ইতিহাস পড়ান, তাহলে এখানে শিক্ষক কি? সাবজেক্ট, ছাত্রদের কি? অবজেক্ট, এবং ইতিহাস পড়ান ভার্ব। তাহলে আমরা যখন ট্রান্সলেট করব তখন কিন্তু আমরা জাস্ট সাবজেক্ট অবজেক্ট ভার্ব এইভাবে ট্রান্সলেট করলে আমরা কিন্তু সেন্টেন্সটা ঠিকভাবে দাঁড় করাতে পারবো না। আমরা যখন ইংলিশে কিরকম লিখছি জিনিসটাকে, দ্য টিচার মানে এটা হচ্ছে সাবজেক্ট, আর টিচেস এটা কিন্তু ভার্ব, আর হিস্ট্রি টু দ্য স্টুডেন্ট এটা কিন্তু পুরোটাই অবজেক্ট। তাহলে বাংলার ক্ষেত্রে এস ও ভি থেকে হয়ে যাবে ইংলিশে এস ভি ও। এই ব্যাপারটাই কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তোমাদের ক্ষেত্রে দুরকম ট্রান্সলেশনই আসবে, ইংলিশ থেকে বেঙ্গলি, বেঙ্গলি থেকে ইংলিশ। তো যখন ইংলিশ থেকে বেঙ্গলি করবে তখন এসওভি স্ট্রাকচারে লিখবে, আবার যখন বেঙ্গলি থেকে ইংলিশ করবে তখন এসভিও স্ট্রাকচারে লিখবে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। তো নেক্সট আমরা যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে প্রিজার্ভ এসেন্স অ্যান্ড টোন।
মানে আমাদের যে ভাবটা প্রকাশ করতে চাইছে সেন্টেন্সের মাধ্যমে একটা ল্যাঙ্গুয়েজে, সেটাকে আমরা যখন ট্রান্সলেট করছি তখন সেই ভাবটাই যেন প্রকাশ পায়। যেমন লোকটি খুব দুঃখের সঙ্গে জীবন কাটাইতেছে, তাহলে এর লিটারাল ট্রান্সলেশন যদি আমি মাধ্যমিক লেভেলের কথা ভাবি তাহলে কি হবে? দ্য ম্যান স্পেন্ডিং হিজ লাইফ উইথ গ্রেট সরো। এটা যদি তুমি মাধ্যমিকে লিখে আসো তাহলে কিন্তু ঠিক আছে, কিন্তু তুমি যখন একটা কম্পিটিটিভ এক্সামে লিখবে তখন কিন্তু এইটা চলবে না। এটা কিন্তু চলবে না, চলবে না মানে তুমি একটু কম নাম্বার পাবে, যেই পরেরটা লিখবে সে কিন্তু একটু বেশি নাম্বার পাবে। পরেরটা কিরকম লিখতে হবে? দ্য ম্যান ইজ লিডিং এ মিজারেবল লাইফ। এখানে কিন্তু অ্যাকচুয়াল যে বাক্যটার মাধ্যমে যে সেন্সটা বোঝাতে চাওয়া হয়েছে সেই সেন্সটাই কিন্তু ফুটে উঠছে। আশা করি আমি বোঝাতে পারলাম। তো এরপরে কি আছে যদি আমি দেখি, হাই লেভেল কনসেপচুয়াল অ্যান্ড ইডিওমেটিক রুল। কিছু প্রভার্ব থাকে, প্রভার্বের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন একদমই চলে না। সেক্ষেত্রে আমাদেরকে একদম ওর যে ইনার মিনিং বা যেটা বোঝাতে চাওয়া হচ্ছে ওইটার মানে মধ্যে দিয়ে সেইটা কিন্তু আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। যেমন আমি যদি দেখি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, তাহলে তার যদি আমি ট্রান্সলেশন করতে চাই তাহলে এরকম একটা দাঁড়াবে, উই নেভার মিস দ্য ওয়াটার টিল ওয়েল রানস ড্রাই। তার মানে যতক্ষণ না কুয়ো শুকনো হচ্ছে ততক্ষণ কেউ জলের মর্যাদা বোঝে না। দেখো এখানে কিন্তু অ্যাকচুয়াল দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না, এই ব্যাপারটাকে অন্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদেরকে কিন্তু প্রভাব থাকলে এইভাবেই করতে হবে। ফলে প্রভাব তোমরা যদি সম্ভব হয় বেশ কিছু যদি মুখস্থ করে যেতে পারো, বা মুখস্থ না হলেও যদি মোটামুটি পড়ে যাও যে পরীক্ষা এলে লিখতে পারবে, সেটা তোমরা চেষ্টা করো। আমি একটা প্রভাবের লিস্ট তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি আমরা দেখি পেটে খেলে পিঠে সয়, তাহলে পেটে খেলে পিঠে সয় এটাকে কিভাবে লেখা হচ্ছে? এ গুড মিল মেক্স হার্ডশিপ বিয়ারেবল। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে লিখলে। আচ্ছা, এবারে যদি একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আমাদেরকে লিখতে দেয় তাহলে আমরা কিভাবে লিখবো? এখানে হ্যান্ডলিং হবে, সরি, হ্যান্ডলিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। সে মানে ধরো লাভ, সরো, ইমোশন, এইসব জিনিসগুলো যেগুলোকে একটু ফিল দিয়ে মানে লিখতে হবে সেই সব সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন একটা আমি যদি উদাহরণ দেখি, সে তাহার সন্তানের প্রতি মায়ের মমতা হইতে নিঃশর্ত প্রেম বুঝিল। মানে সন্তানের প্রতি মায়ের মমতা থেকে প্রেমের একটা ভাগ সে বুঝলো। নিঃশর্ত প্রেম কিরকম হয়, তাহলে সেটা লেখা হয়েছে কিরকম? সি কেম টু নো আনকন্ডিশনাল লাভ থ্রু এ মাদার্স কম্পেশন ফর হার চাইল্ড। মানে একটা ফিল যেন থাকে লেখার মধ্যে, বুঝতে পারলে? এটা এখানে বোঝানো হয়েছে। নেক্সট, একই টাইপের কিছু শব্দ বিভিন্ন মানে অনেক সময় ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়ে যায়, কিন্তু তার খুব স্পেসিফিক কিছু মিনিং আছে, স্পেসিফিক ক্ষেত্রে ওই ওয়ার্ডগুলোকে ইউজ করতে হবে। যেমন আমি যদি ধরি ট্রাভেল এবং জার্নি, দুটো প্রায় একই রকম দেখতে, আমরা কখনো ট্রাভেল ইউজ করে ফেলছি, কখনো জার্নি ইউজ করে ফেলছি, আমরা অতটা কিন্তু গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এর কিন্তু পার্থক্য আছে। সেটা কি না, যেমন যদি আমি জার্নি ধরি, একটা স্পেসিফিক ট্রিপের ক্ষেত্রে জার্নিটাকে ইউজ করা হয়। আওয়ার লং জার্নি টু দার্জিলিং ওয়াজ ভেরি টায়ারিং। এটা একটা ব্যাপার, তোমরা বুঝতে পারছো যে দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে এটা একটা স্পেসিফিক ট্রিপের কথা। এবার ট্রাভেল এটা জেনারেল অ্যাক্টিভিটি। হি অফেন ট্রাভেলস অ্যাব্রড ফর ওয়ার্ক রিজন। এটা জেনারেল অ্যাক্টিভিটি, সে প্রায় প্রায় অ্যাব্রড চলে যাচ্ছে, বিদেশ চলে যাচ্ছে। আবার ট্রাভেলকে নাউন হিসাবে ইউজ করা যায়, যেমন ট্রাভেল মেক্স পিপল মোর টলারেন্ট। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো যে আমি স্পেসিফিক ওয়ার্ড কিন্তু কোথায় ইউজ করব এগুলো কিন্তু পরীক্ষক লক্ষ্য রাখবে, এইখানেই কিন্তু তোমার নাম্বারের হেরফের হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে এই আর্টিকেলের ব্যাপারে আরেকটু ডিটেলসে বলছি, বিভিন্ন নাউন টাইপ এবং আর্টিকেলের অ্যাপ্লিকেশনের উপরে। দেখো মোটামুটি ইংলিশ সেন্টেন্সে একটা আর্টিকেল জেনারেলি প্রয়োজন হয়। যেমন একটি কুকুর রাস্তায় দৌড়াচ্ছে, এ ডগ লিখলাম। আচ্ছা, এবার কোথায় আমাদের অমিট করতে হবে? অমিট করাটাও কিন্তু আমাদের শিখতে হবে। অমিট দ্য আর্টিকেল হোয়েন নাউন ইজ নন স্পেসিফিক অর জেনারেল। যেমন শিশুরা দ্রুত বড় হয়, চিলড্রেন গ্রো ফাস্ট, এখানে কিন্তু আমি কোনো আর্টিকেল ইউজ করিনি, এ ব্যাপারটা খেয়াল রাখো। নেক্সট যদি আমরা দেখি যে যদি এরকম সেন্টেন্স হয়,
আজকের সমাজে আমাদের একজন সুভাষের প্রয়োজন, মানে একটা মানে প্রপার নাউন সুভাষ একটা ফেমাস পার্সনের কোয়ালিটিকে বোঝাতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনডিফিনিট আর্টিকেল ইউজ করতে হবে, মানে এ অর অ্যান। তাহলে এরকম সেন্টেন্স কি হবে, আওয়ার সোসাইটি নিডস এ সুভাষ টুডে, মানে সুভাষের মতো কাউকে প্রয়োজন, তখন এ সুভাষ কিন্তু ইউজ করতে হবে। এই ছোট ছোট ব্যাপারগুলো তোমরা কিন্তু খেয়াল রাখো। এবারে যদি আমরা নেক্সট কনসেপ্টের দিকে দেখি, ইউজ দি ইফ দ্য মেটেরিয়াল অর কনসেপ্ট ইজ স্পেসিফাইড বাই দ্য কনটেক্সট। তাহলে দি কখন ইউজ করব এই ব্যাপারটা একটু বোঝানো হচ্ছে। বিশ্বাসটুকু হারানো উচিত নয়, দ্য বিলিফ শুড নট বি লস্ট, দ্য বিলিফ। এখানে কিন্তু এই মেটেরিয়াল অর কনসেপ্টকে স্পেসিফাই করে এই দাটা আনা হয়েছে। তো এই ব্যাপারগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বিভিন্ন সেন্টেন্স লেখার সময়। এবারে আর একটু ডিটেলসে যদি আমাদের আর্টিকেল অমিশনের ব্যাপারগুলো দেখি, যে কখনো র্যাঙ্ক এবং টাইটেল, মানে র্যাঙ্ক বোঝানো হচ্ছে, সেখানে টাইটেল মানে নাম দেয়া হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু দা ইউজ করা যাবে না। যেমন মিস্টার মুখার্জি হ্যাজ বিন ইলেক্টেড চিফ মিনিস্টার, তাহলে মিস্টার মুখার্জি যখন তার আমি নাম বলে দিচ্ছি তখন কিন্তু দা চিফ মিনিস্টার এইটা কিন্তু হবে না। আবার ইলেক্টেড এর পরে অ্যাজও হয় না, অনেকে ভুলে ইলেক্টেড অ্যাজ করে দাও, এটা কিন্তু এরর কারেকশনে প্রায় দেয়, ফলে এটাও কিন্তু খেয়াল রাখবে, ইলেক্টেড অ্যাজ হবে না। আচ্ছা, মিলস এর আগে আর্টিকেল কোনো বসে না, যেমন ডিনার, ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এবার রিলেশনশিপ এগুলোতেও দা বসে না, যেমন মাদার উইল কাম সুন, মাদার, ফাদার, ব্রাদার, এগুলোতে রিলেশন বা রিলেশনশিপের ক্ষেত্রে কোনো আর্টিকেল কিন্তু ইউজ হবে না। আচ্ছা, এবারে কালেকটিভ নাউন এবং রিপিটেশনের ক্ষেত্রে আর্টিকেল কিরকম ইউজ হয়। পুলিশ যখন মানে কোনো কাজ করছে বা কিছু করছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পুলিশকে প্লুরাল নাউন হিসাবে ইউজ করি এবং তার আগে দা পুলিশ ইউজ করছি। দা পুলিশ মানে এটা একটা কালেকটিভ নাউন, তার আগে দা বসছে, হ্যাভ অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল। আচ্ছা, এবারে ডিনোটিং সিঙ্গেল পারসন কিরকম হচ্ছে, হি ইজ এ গ্রেট পোয়েট অ্যান্ড মিউজিশিয়ান, মানে যেই গ্রেট পোয়েট সেই মিউজিশিয়ান, তার মানে একটা ব্যক্তিকেই কিন্তু এই সেন্টেন্সটা মিন করতে চাইছে, তাই জন্য একটা এ বসছে এখানে, আর্টিকেল বসছে। এবারে ডিনোটিং মাল্টিপল পারসনকে যদি আমি দেখাতে চাই, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার হ্যাভ অ্যারাইভড, এ দেখো এখানে কিন্তু প্লুরাল ভার্ব কিন্তু বসাতে হয়েছে এবং দুটোর আগেই কিন্তু দা বসেছে, দা প্রেসিডেন্ট, দা প্রাইম মিনিস্টার, এখানে কিন্তু একটার আগে এ বসেছে, জাস্ট গ্রেট পোয়েটের আগে, কেন, দুটো একই ব্যক্তি, এখানে কিন্তু দুটো ডিফারেন্ট ব্যক্তি হলো। এবারে নেক্সট যদি আমরা দেখি টেন্স রিলেটেড কিছু আমরা রুল দেখে নেব, যদিও এগুলো হয়তো অনেকের জানা থাকতে পারে, তাও একবার রিভিশন দিয়ে নেওয়া কিন্তু খুব দরকার, কেন পরীক্ষার হলে এই সিলি সিলি মিস্টেক অনেকেই করে আসবে জানা সত্ত্বেও, ফলে এগুলো কিন্তু দেখে রাখুন। এবার আমরা দেখছি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট কখন কখন আমরা ইউজ করি। ইউনিভার্সাল ট্রুথ, ফ্যাক্ট, সাইন্টিফিক ল, ফিলোসফিক্যাল ম্যাক্সিমস, এগুলোর ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট ইউজ হয়, অনেকেই জানো। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি, এটা সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, এবারে কন্ডিশন ডিনোশন দেখো, ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি পরিশ্রম করো তবেই তুমি সাফল্য পাবে, তাহলে এইটা কিন্তু ফিউচার টেন্সে হয়েছে, কিন্তু ইফের পরে মানে কন্ডিশন যেখান থেকে ইম্পোজ হয়েছে তারপরে এই জায়গাটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা কিন্তু সবসময় হবে, কন্ডিশন যেখান থেকে বুঝিয়ে দেওয়া হবে বাকিটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকবে। আচ্ছা, কনফার্মড নিয়ার ফিউচার অ্যাকশন, মানে যেটা শিডিউল হয়ে গেছে যে এটা এই সময় হবেই, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব, যতই না সেটা ভবিষ্যতের কথা বলুক, ঠিক আছে। আওয়ার এক্সামিনেশন স্টার্টস নেক্সট মানডে, এই ধরো তোমাদের 28শে ডিসেম্বর এক্সাম হবে, এটাও শিডিউলড হয়ে গেছে, এটাকে যদি তুমি আজকের ডেটে দাঁড়িয়েও বলো তাহলেও কিন্তু তোমাদের প্রেজেন্ট টেন্সে তোমরা সিম্পল প্রেজেন্টেও লিখতে পারো। আচ্ছা, when subjects are joined by plus or equals, দেখো 5 plus 5 এখানে মেক্স, এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট, এখানে কিন্তু মেক হবে না, 5 plus 5 makes 10, ঠিক আছে। তো এরকম যদি সেন্টেন্স হয় তাহলে কিন্তু সিম্পল প্রেজেন্ট ইউজ হবে। আচ্ছা,
এরপরে আসছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এখন ঘটছে যে সমস্ত অ্যাকশনগুলো সেইগুলোর জন্য। ইট ইজ রেনিং সো উই আর সিটিং ইনসাইড দ্য হাউস, এখন বৃষ্টি পড়ছে তাই আমরা বাড়ির ভেতরে বসে আছি। বৃষ্টিও পড়ছে, ইজ প্লাস আইএনজি, আর বাড়ির ভেতরে বসে আছি আর প্লাস আইএনজি। এর ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, একটা বি ভার্ব হবে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এইটা এর স্ট্রাকচার হয়। এর পরের পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা অনেক ছেলে মেয়ে ভুল করে ফেলে। স্টেটিভ ভার্ব যখন ইউজ হবে তার সাথে কিন্তু কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে না। যেমন স্টেটিভ ভার্ব কি কি আছে, নো, বিলিভ, ফিল, হ্যাভ, পজিশন বোঝানোর ক্ষেত্রে যখন হ্যাভ ইউজ হয়, এবং এছাড়া আরো অনেক বড় লম্বা লিস্ট আছে, যে কোনো গ্রামার বইতে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি না জেনে থাকো এই পয়েন্টটা, ডিটেলস একটু পড়ে নিও, মানে ভার্বের অনেকগুলো উদাহরণ আছে, সেগুলো একটু দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। এই ভার্বগুলো যখন ইউজ হবে তখন কিন্তু আইএনজি ফর্ম, কন্টিনিউয়াস টেন্স কখনো কিন্তু ইউজ হবে না। যেমন আই বিলিভ ইউ আর রাইট, আই বিলিভ ইউ আর রাইট, তাহলে এখানে কিন্তু কখনোই আই অ্যাম বিলিভিং বা এরকম টাইপের কিছুই কিন্তু ইউজ করা যাবে না। নেক্সট আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সের মধ্যে কখন কোনটা ইউজ হয়। দেখো আমি যদি একটা টাইম লাইন আঁকি, এইটা যদি প্রেজেন্ট হয় আর এইটা যদি ফিউচার হয় আর এইটা যদি পাস্ট হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এইরকম জায়গায় একটা হয়েছে কাজটা, যার এফেক্ট এখনো কিন্তু প্রেজেন্টে আছে, এবং পাস্ট টেন্সের কাজ হয়েছে এইরকম জায়গায় পাস্ট টেন্সে। ফলে এখানে আমি তোমাকে ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তো এটা আমরা দেখে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স কখন ইউজ হচ্ছে না, অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য পাস্ট বাট স্পেসিফিক টাইম ইজ নট মেনশনড। তার মানে যদি পাস্টের কাজ হয়, মানে ধরো এইটাও তো পাস্ট, এইরকম জায়গায় যখন কাজ হচ্ছে পাস্ট, কিন্তু এখানে কোনো টাইম মেনশন করা হয়নি, তাহলে কিন্তু সেটা পারফেক্ট টেন্সে তোমরা লিখতে পারো। কিন্তু যদি টাইম মেনশন করে দেয়, মানে ইয়েস্টারডে বা অমুক ডেট, একটা পাস্টের কোনো ডেট বলে দিল বা কিছু বলে দিল, টাইম বলে দিল, সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট টেন্স ইউজ করব। যেমন আই হ্যাভ হেয়ার্ড দ্য নিউজ, তার মানে আমি নিউজটা দেখেছি। এক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু কোনো টাইম বলা হয়নি, কখন শুনেছি সেটা যেহেতু বলা হয়নি, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম। এবারে আমরা দেখে নেব সিম্পল পাস্ট টেন্স কখন ইউজ হয় না, যখন কোনো স্পেসিফিক টাইম মেনশন করা আছে, যেমন ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, 3 ইয়ার্স এগো, এগুলো সব মেনশন করা আছে, ফলে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে পারছি। যেমন হি বিল্ড দিস হাউস লাস্ট ইয়ার, তাহলে লাস্ট ইয়ার যেহেতু মেনশন করা আছে তাই আমরা এখানে বিল্ড ইউজ করছি, ঠিক আছে। এবারে আমরা দেখব পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। পাস্ট অ্যান্ড ফিউচারের মধ্যে প্রথমে আমরা দেখব পাস্ট পারফেক্ট। যদি পাস্টে দুটো অ্যাকশন হয়ে থাকে, তাহলে সবচেয়ে প্রথমে যেটা হয়েছে সেটার সাথে পারফেক্ট টেন্স যাবে, এবং তার পরে যেটা হয়েছে সেটার সাথে কিন্তু পাস্ট টেন্স হবে। যেমন যদি আমরা দেখি দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, তাহলে পেশেন্ট আগে মারা গেছে, তাহলে এই জন্য হ্যাড ডায়েড হয়েছে, পারফেক্ট টেন্স এখানে ইউজ হয়েছে, আর ডক্টরের সাথে পাস্ট টেন্স গেছে। তাহলে এরকম সেন্টেন্সে, বা ট্রেন ছাড়ার আগে আমরা স্টেশনে পৌঁছে গেছি, এরকম টাইপের যদি সিচুয়েশন এক্সপ্রেস করতে হয়, তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট, কারণ দুটোই পাস্টে ঘটনা, তার মধ্যে একটা আগে ঘটেছে, তারপরে আরেকটা ঘটেছে। তাহলে সবচেয়ে প্রথম যেটা হয়েছে সেটাই অ্যাকশন 1 এর ক্ষেত্রে হ্যাড প্লাস V3 মানে পারফেক্ট, আর হচ্ছে অ্যাকশন 2 এর ক্ষেত্রে কিন্তু সিম্পল পাস্ট ইউজ হবে। আশা করি বোঝা গেল। এরপরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দে হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 3 hours হোয়েন আই অ্যারাইভড, মানে দুটোই পাস্টের ঘটনা, তারা ফুটবল খেলছিল, আমি সেখানে পৌঁছলাম, দুটোই পাস্টের, কিন্তু ফুটবলটা তারা অনেকক্ষণ ধরে খেলছিল, আমার আসার মানে ওখানে পৌঁছানোর আগে থেকেই 3 ঘন্টা আগে থেকেই তারা ফুটবল খেলছে। পাস্টে একটা কাজ অনেকক্ষণ ধরে হয়েছিল, কোনো স্পেসিফিক পয়েন্টের আগে, মানে আমার পৌঁছানোর আগে তারা খেলা শুরু করেছে বা খেলছে, এরকম টাইপের কাজ
তারা, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইউজড, এটা কি বলছে, ইউজড ফর এ কন্টিনিউয়াস অ্যাকশন দ্যাট ফিনিশড ইমিডিয়েটলি বিফোর এ স্পেসিফিক পয়েন্ট ইন দ্য পাস্ট। এর স্ট্রাকচার কি হবে না, হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি। দে হ্যাড বিন আর পাস্টের ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, হ্যাড বিন প্লেইং। এরপরে আমরা যেটা দেখব পাস্ট টেন্সে, মানে ন্যারেশনের ক্ষেত্রে পাস্ট টেন্স আমরা কিভাবে ইউজ করব। তাহলে এখানে কি বলা হচ্ছে, ইফ এ বেঙ্গলি স্টোরি ইউজেস প্রেজেন্ট টেন্স কনস্ট্রাকশন ইট মাস্ট বি ট্রান্সলেটেড ইনটু অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট টেন্স ইন ইংলিশ। মানে বাংলায় যদি প্রেজেন্ট টেন্সে থাকেই, তাহলে কিন্তু ইংলিশে মানে ওইটাকে মানে কোনো কনস্ট্রাকশনটাকে প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে ইংলিশে, এরকম কিন্তু নয়। আমাদের কিন্তু সেন্সটা বুঝতে হবে। রাজা বললেন আমি কাল রাজ্যে ফিরে আসবো, তো এর ইংলিশ ট্রান্সলেশন আমি যদি ট্রান্সলেট করি তাহলে এরকম টাইপের লিখতে হবে, দ্য কিং সেড দ্যাট হি উড রিটার্ন টু দ্য কিংডম দ্য নেক্সট ডে। মানে যেরকম আমরা ন্যারেশন চেঞ্জে লিখি সেরকম টাইপের, ঠিক আছে। এবারে সিম্পল ফিউচারের কথা তো সেরকম কিছু বলার নেই, আই উইল, আই উইল সঙ্গে শ্যাল ইউজ হবে, সেটা তোমরা সবাই জানো, এটা এমন কিছু বলার কিছু নেই। তো চলো আমরা নেক্সট কি আছে দেখি। এরপরে আমাদের যেটা আছে স্ট্রাকচারাল অ্যান্ড ভয়েস চেঞ্জ রুল। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন বেঙ্গলিতে তুমি ইউজ করে কিন্তু সেন্টেন্সগুলো হয়, কিন্তু ইংলিশে তুমি অনেক সময় অমিট করা হবে। যেমন অনুগ্রহ করে তুমি বইটি নিয়ে এসো, তাহলে প্লিজ ব্রিং দ্য বুক লিখলেই যথেষ্ট, এখানে ইউ লেখার প্রয়োজন পড়বে না। যেমন তুমি এখানে ধূমপান করো না, ডু নট স্মোক হেয়ার, ইউ লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট এবং হাউ কোথায় কোথায় ইউজ হবে। হোয়াট ইউজ হবে নাউনের ক্ষেত্রে, যেমন নাউনটাকে এক্সপ্রেস করার জন্য, হোয়াট এ বিউটিফুল সাইট, মানে সাইটটাকে হোয়াট দিয়ে এক্সপ্রেস করানো হচ্ছে। হোয়াট এ ফুল, কি বোকা, এই বোকাটা বোকা শব্দটার জন্য হোয়াট ইউজ হচ্ছে। এবং হাউ কোথায় ইউজ হবে না, কোনো অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করার জন্য, যেমন হাউ ব্রেভ হি ইজ, তাহলে এই ব্রেভটাকে ডিসক্রাইব করার জন্য এই হাউটা কিন্তু ইউজ করা হচ্ছে। হাউ ফাস্ট দ্য ম্যান রানস, তাহলে লোকটি কত জোরে দৌড়ায়, তার এই দৌড়ানোটা ফাস্টটাকে ডিসক্রাইব করার জন্য এই হাউটা কিন্তু ইউজ করা হচ্ছে। এবারে যেমন কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্ট যখন বলা হবে, তখন বার্থ ডেট এবং লোকেশন এ দুটো যদি একসাথে থাকে, তাহলে তোমরা কিভাবে লিখবে সেন্টেন্সের কনস্ট্রাকশনটা। হি অর শি ওয়াজ বর্ন ইন দ্য প্লেসের নাম এবং ইন দ্য ইয়ারের নাম। তাহলে ধরো যদি আমি লিখি হি ওয়াজ বর্ন ইন কলকাতা ইন 1882, এটা রবীন্দ্রনাথ, তাই না, 1882 সালে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তো প্লেসের আগে এবং সালের আগে ইন বসছে, এই ব্যাপারটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে নেক্সট যে কনসেপ্টটা আমরা দেখব, প্যাসিভ ভয়েসের কন্ডিশন এবং প্রিপোজিশনগুলো। আচ্ছা, প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্স লিখতে গেলে তাতে মাস্ট একটা ট্রানজিটিভ ভার্ব কিন্তু লাগবে। যেমন উই বিল্ড দ্য হাউস, এখানে বিল্ডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মানে যে ভার্বের একটা অবজেক্ট আছে, তাই না, এই ভার্বটার একটা অবজেক্ট হচ্ছে দ্য হাউস, তাহলে দ্য হাউস ওয়াজ বিল্ড এটা আমরা লিখতে পারি। কিন্তু যদি কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব হয়, যেমন রান, অ্যারাইভ, এগুলোর কোনো প্যাসিভ ফর্ম কিন্তু হবে না। এরকম কোনো সেন্টেন্স থাকলে সেটা কিন্তু প্যাসিভ ফর্মে লেখা যাবে না, ঠিক আছে। এবারে প্রিপোজিশনের ক্ষেত্রে সবসময় যে বাই হবে এরকমটা কিন্তু নয়। যেমন ধরো উই ওয়্যার স্যাটিসফাইড উইথ হিজ বিহেভিয়ার, এখানে কিন্তু বাই লেখা যাবে না, এখানে কিন্তু উইথ লিখতে হবে। ফলে কোন ভার্বের সাথে কি প্রিপোজিশন হবে সেটা কিন্তু তোমরা ভালো করে রিভাইজ করে নেবে, ঠিক আছে, এটা কিন্তু রিভাইজ করে নেবে, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এবারে কোনো পারফেক্ট টেন্সকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে না, পারফেক্ট টেন্সকে যদি প্যাসিভ করতে হয় তাহলে বিন প্লাস মেন ভার্ব, মানে মেন ভার্বের সাথে বিন অ্যাড করতে হবে। যেমন দে হ্যাভ স্টার্টেড এ নিউ সিস্টেম, এটা একটা পারফেক্ট টেন্স, তাহলে এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে এ নিউ সিস্টেম হ্যাজ বিন স্টার্টেড বাই দেম, তাহলে এখানে হ্যাজ এর সাথে বিন যোগ হলো,
প্লাস মেইন ভার্ব স্টার্টেড অ্যাজ ইট ইজ রইল। ঠিক আছে, এবারে নেক্সট যে কনসেপ্টটা আমরা দেখব, যেমন কিছু যদি এরকম শব্দ থাকে যেটা হচ্ছে স্পেশাল কিছু টার্মিনোলজিকে দিয়ে ডিনোট করছে, সেগুলো আমরা কিভাবে লিখব। যেমন এক পাল মুরগি, এটাকে লেখা হবে এ ব্রোড অফ চিক্স। নেক্সট, ডাকাতদের একটি দল এসে পড়েছে, এ গ্যাং অফ রবার্স হ্যাজ অ্যারাইভড। তাহলে এইগুলো তোমরা কিন্তু যে নাউন চ্যাপ্টারে এরকম অনেক শব্দ তোমরা কিন্তু পেয়ে যাবে, এগুলো তোমরা কিন্তু সেখান থেকে রিভিশন দিয়ে নেবে যাদের অসুবিধা আছে। এগুলো কিন্তু বাংলায় অনেক সময় প্রয়োজন পড়বে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনের সময়। আচ্ছা, তারপরে এই ঘটনা আমাদের জীবনধারা বদলাইয়া দিয়েছিল। দ্য ইনসিডেন্ট চেঞ্জড দ্য মোড অফ আওয়ার লাইফ। জীবনধারা, এইটাকে ধরো, এই ধারা শব্দটা দেখে অনেকে ঘাবড়ে যাবে, মোড অফ আওয়ার লাইফ এই শব্দটা লিখলে পারফেক্ট হবে। এবারে তোমরা বলতে পারো যে পরীক্ষার সময় হয়তো তোমাদের সবসময় সঠিক শব্দ মাথায় আসবে না। এখানে আমাদের এই যে ভাবার্থ লিখতে হবে, মানে পুরো তো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন আমাদের দরকার নেই, এটা আমাদের একটা সুবিধা, মানে প্লাস পয়েন্ট। কেমন? ধরো তুমি একটা শব্দের অর্থ বুঝতে পারছো না, বা শব্দের এক্সাক্ট ট্রান্সলেশন তোমার মাথায় আসছে না, তখন তোমাকে তো ওয়ার্ড লিখতে হবে না, তোমাকে সেন্সটা বজায় রাখতে হবে। তুমি 2-3টে সেন্টেন্স ওর আগে পিছিয়ে পড়ো, বা ওই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে কিভাবে লেখা যায় ওই সেন্সটা বজায় রেখে তুমি কিন্তু সুন্দর করে একটা মোটামুটি একটা সেন্স বজায় রেখে তুমি লিখে দিলেই কিন্তু হবে। আরেকটা কথা বলা হয়নি তোমাদেরকে, ধরো তোমরা ট্রান্সলেশন লিখছো, দেখা যাচ্ছে ওই প্যাসেজটায় 8টা সেন্টেন্স আছে। 8টা সেন্টেন্স থাকলে যে তোমাকে, মানে ধরো ইংরেজিতে 8টা সেন্টেন্স আছে মানে বাংলায় 8টাই সেন্টেন্স হবে, বা বাংলায় 8টা সেন্টেন্স আছে বলে ইংরেজিতে 8টা সেন্টেন্সই লিখতে হবে, এরকম কিন্তু নয়। তোমাকে কিন্তু 8টার জায়গায় যদি 6টায় হয়ে যেতে পারে, 8টার জায়গায় যদি 10টা লাগতে পারে, এটা নিয়ে কিন্তু কখনো ঘাবড়াবে না, এই ব্যাপারটা আমি বলে দিলাম। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি ট্রান্সলেশনের কিছু নিয়ম কানুন, যেগুলো আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এবারে একটা আমি প্যাসেজ তোমাদেরকে দেব, সেই প্যাসেজটা তোমরা দেখার পরে ভিডিওটা একটু পজ করে নিজেরা আগে চেষ্টা করবে প্যাসেজটা। এবারে নিজেরা লিখে নিয়ে তারপরে আমি কি ট্রান্সলেশনটা করেছি সেটা দেখো, হয়তো তোমরা ভালোও লিখতে পারো, বা হয়তো কিছু কিছু জায়গায় আমারটাও একটু বেটার হতে পারে, সেটা তোমরা তারপরে দেখবে, আমারটা কিন্তু আগে দেখবে না। তো চলো আমি তোমাদেরকে প্যাসেজটা দেখাই। আশা করি তোমরা প্যাসেজটা পড়ে নিয়েছো এবং পজ করে নিজেরা এতক্ষণে লিখে নিয়েছো। তো চলো এরপরে আমি কিভাবে ট্রান্সলেশন করেছি সেটা তোমাদেরকে একটু দেখাই, এবং কি কি ইমপ্রুভমেন্টও হতে পারত সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা কি ছিল? সন্ধ্যার আবঝা আলোয় স্টেশন প্ল্যাটফর্মটা অপেক্ষাকৃত শান্ত ছিল। তাহলে আমাকে এখানে লিখতে হবে, আমাকে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচার ফলো করে কিন্তু লিখতে হবে। তাহলে দ্য স্টেশন প্ল্যাটফর্ম ওয়াজ কম্পারেটিভলি কোয়াইট ইন দ্য ডিম লাইট অফ দ্য ইভিনিং। তাহলে আমি কিন্তু এখানে স্টেশনকে ফোকাস করেই কিন্তু সেন্টেন্সটা শুরু করেছি, কিন্তু এখানে বাংলায় কিরকম লেখা ছিল দেখো, সন্ধ্যার আবঝা আলোয় স্টেশন প্ল্যাটফর্ম। তার মানে এটাকে কেউ যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতে যায় তখন কিন্তু ইংলিশে ঠিকঠাক দাঁড়াবে না। তো তোমরা এই জায়গাগুলো কিন্তু খেয়াল করো। আচ্ছা, এবারে এই যে আবঝা আলোয় এই শব্দটাকে আমি কি করেছি না, ডিম লাইট লিখেছি। এছাড়া কিভাবে লেখা যেত? ফেইন্ট লাইট, এটা করা যেত। অথবা সাবডিউড লাইট, এটা করতে পারতাম। আমি ডিম লাইট করেছি, বা লো লাইট, কারো যদি তাও মাথায় না আসে এটাও করতে পারে। ঠিক আছে, তো চলো নেক্সট সেন্টেন্সটা আমরা দেখি। প্রতাপ বাবু প্রতিদিনের অভ্যাস মতো খবরের কাগজ হাতে নিয়ে অপেক্ষা করছিলেন শেষ লোকাল ট্রেনের জন্য। এটার আমি কি লিখেছি না, প্রতাপ বাবু উইথ এ নিউজ পেপার ইন হিজ হ্যান্ড ওয়াজ ওয়েটিং ফর দ্য লাস্ট লোকাল ট্রেন ফলোয়িং হিজ ডেইলি হ্যাবিট।
এখানে ফলোইং হিজ ডেলি হ্যাবিটের জায়গায় তোমরা লিখতে পারো অ্যাজ পার হিজ ডেলি রুটিন। এরপরে কি আছে সেন্টেন্সটা, হঠাৎ করে তার চোখ গেল বিপরীত দিকের বেঞ্চের দিকে। সাডেনলি হিজ গেজ ফেল আপন দ্য বেঞ্চ অন দ্য অপোজিট সাইড। এই জায়গাটাকে সাডেনলি হিজ গেজ ফেল আপন, এই জায়গাটাকে আমরা কিভাবে আরেকটু অন্যভাবেও লেখা যেতে পারে, যেমন হিজ অ্যাটেনশন ড্রিফটেড টু, এটাও তোমরা লিখতে পারো। চলো এরপরে নেক্সট কি সেন্টেন্স আছে, সেখানে এক বৃদ্ধ ভদ্রলোক স্থির হয়ে বসে আছেন, তার কাঁধের ঝোলাটা অস্বাভাবিক ফোলা এবং তিনি সেটি অত্যন্ত সতর্কতার সাথে আগলে রেখেছেন। কি লিখেছি না, অ্যান elderly gentleman was quietly seated there. His shoulder bag was unusually bulging and he was guarding it with extreme caution. দেখো এখানে কিন্তু পাস্ট টেন্সে কখন কি ইউজ করতে হবে, পাস্ট ফর্মটা সেটা কিন্তু মানে দেখে শুনে করতে হবে। যেমন সেখানে এক ভদ্রলোক স্থির হয়ে বসে আছেন, এটা ওয়াজ কোয়াইটলি সিটেড দেয়ার করা হয়েছে। সতর্কতার সাথে আগলে রেখেছেন, এখানে কি লেখা হয়েছে, ওয়াজ গার্ডিং ইট উইথ এক্সট্রিম কশন। তাহলে পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে কখন কি ফর্মে লিখবে সেটা কিন্তু ভালোভাবে মেনটেন করে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবারে আমরা যদি চাই একটু ডিফারেন্ট কিছু লিখবো, যে কোয়াইটলি সিটেড এই জায়গাটাকে, সেটাই আমরা কি লিখতে পারি না সিটিং স্টিল, এটা লেখা যেতে পারে। এবারে আনইউজুয়ালি বালজিং এই শব্দটাকে আমরা কিভাবে লিখতে পারি, লিখতে পারি অ্যাবনর্মালি সোলেন, এটা লিখতে পারি। হলো, এবারে আমরা নেক্সট যদি সেন্টেন্সটা দেখি, এই নির্জন মুহূর্তে এত গভীর মনোযোগ দিয়ে তিনি কি দেখছেন প্রতাপবাবু বুঝতে পারলেন না। প্রতাপবাবু could not understand what the man was observing with such intense focus in this solitary moment. ঠিক আছে, এখানে সলিটারি মোমেন্টকে আর কি কিভাবে লেখা যেতে পারে না, সলিটারি মোমেন্টকে লেখা যেতে পারে সেক্লুডেড ইনস্ট্যান্ট, যেমন সেক্লুডেড ইনস্ট্যান্ট অর ডেজার্টেড টাইম, এটাও লিখতে পারো, যার যেরকম খুশি। এরপরে নেক্সট সেন্টেন্সটা আমরা যদি দেখি, আশেপাশের লোকজন যারা সাধারণত ট্রেনের অপেক্ষায় নিজেদের মধ্যে কথা বলে বা মোবাইল ঘাঁটে তারাও আজ যেন নীরব। এটাকে কিরকম লেখা যেতে পারে, ইভেন দ্য সারাউন্ডিং পিপল হু টিপিক্যালি conversed among themselves or scrolled through their mobiles while waiting for the train seemed silent today. এই শব্দটা দেখো, scrolled through their mobile, এখানে যদি কেউ লেখে বিজি উইথ দেয়ার মোবাইল বা সামথিং লাইক দ্যাট, সেটাও কিন্তু খুব একটা খারাপ হবে না, কিন্তু এই শব্দটা এখানে কিন্তু অনেক অ্যাপ্রোপ্রিয়েট শোনাচ্ছে। এই শব্দগুলো তোমরা চেষ্টা করবে ইমপ্লিমেন্ট করার পরীক্ষার হলে, এবং তার জন্য আমি বলবো তোমরা একটু করে নিউজ পেপার পড়া শুরু করো ইংরেজিতে, তাহলে তোমাদের দেখবে একটা ফ্লুয়েন্সি অটোমেটিক চলে আসবে। দেখো লেখাটা কিন্তু তোমাদের মানে একদিনে তো আসবে না, তোমাদের একটু সময় দিতে হবে। মানে বাড়িতে বসে সবাই লিখে দেবে, কিন্তু পরীক্ষার হলে ওই প্রেসারে লিখতে গেলে তোমাদের কিন্তু প্র্যাকটিস অবশ্যই দরকার। তো যেভাবে পারো সময় দাও, একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিসে থাকো, লিখতে থাকো, তাহলেই কিন্তু হাতে ফ্লো চলে আসবে, ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখি কি আছে, একটা চাপা কৌতূহল প্রতাপবাবুকে ক্রমশ গ্রাস করতে শুরু করলো। এটাকে কিরকম লেখা হয়েছে না, এ সাপ্রেসড কিউরিওসিটি গ্র্যাজুয়ালি বিগান টু এনগালফ প্রতাপবাবু। তাহলে এই যে সাপ্রেসড কিউরিওসিটি গ্র্যাজুয়ালি বিগান টু এনগালফ, এখান দিয়ে কিন্তু আমরা সেন্সটা ভালোভাবে বা টোনটা
প্যাসেজের সেটাকে ফলো করতে পারছি। এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। এই সাপ্রেসড কিউরিওসিটিকে তোমরা এইভাবেও লিখতে পারো, হিডেন ইগারনেস, এটাও লিখতে পারো। বিগ্যান টু এনগালফ এটাকে তোমরা কিভাবে লিখতে পারো, গ্রাজুয়ালি বিগান টু ওভারওয়েল, এটাও লিখতে পারো। এর পরের সেন্টেন্সটাই যদি আমরা যাই, তিনি একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে চাইলেন, কিন্তু তার আগেই সেই বৃদ্ধ ধীর পায়ে উঠে দাঁড়ালেন এবং প্ল্যাটফর্মের শেষ প্রান্তের অন্ধকার সিঁড়ি বেয়ে নামতে শুরু করলেন। এটাই কিরম লেখা হয়েছে, হি হেজিটেটেড ফর অ্যান ইনস্ট্যান্ট বিফোর স্টেপিং ফরওয়ার্ড, intending to ask, but before he could, the old man slowly rose to his feet and began descending the dark staircase at the far end of the platform. তাহলে এটাকে এইভাবে, এটা একটু বড় সেন্টেন্স ছিল, তো এটাকে আমরা এইভাবে লিখলাম। তো এইভাবে তোমরা প্যাসেজগুলোকে অ্যানালাইসিস করে লেখার চেষ্টা করো। একটু প্রথমটা একটু সমস্যা হতে পারে, নতুন কিছু নয়, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো এই 1 মাস, তাহলে আশা করছি কিন্তু তোমরা অনেকটাই ভালো জায়গায় পৌঁছে যাবে। এবং সর্বশেষ যেটা বলার, যে ভয় পাবে না, ভয় না পেয়ে সেন্টেন্সগুলোকে অ্যানালাইসিস করে 2-3টে সেন্টেন্স পড়ে একটা ইউজফুল কনটেক্সট করে যদি তোমরা নিজের মতো করে গুছিয়ে লিখতে পারো, সেখানেও কিন্তু নাম্বার পাবে। কেন, এটা তোমাদেরকে অ্যাকচুয়াল ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট কিন্তু করতে হবে না, এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট। তো তোমরা সেইভাবে লিখবে এবং ভয় না পেয়ে লিখবে, আশা করছি তোমরা সফল হবে অবশ্যই। তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কেন অনেক কিছু বলার ছিল। আশা করি যারা শেষ পর্যন্ত দেখলে তাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি।